আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা লেনদেনের উৎস এবং এর দলিল নিয়ে আলোচনা করব। এই দলিলের মধ্যে আমরা আজকে চালান নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো বা এই ক্লাসটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই খাতা এবং কলম হাতে নেবা। কিছু নোটস তোমাদেরকে দিব, যে নোটসগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার হলে এগুলো এমসিকিউ আকারে আসবে এবং প্র্যাকটিক্যাল লাইফ বা জব সেক্টরে যখন যাবে বা জেনারেল নলেজ তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে অ্যাকাউন্টিং থেকে, তখন কিন্তু এই জিনিসগুলো তোমার খুব কাজে লাগবে। তো আমরা জানি ব্যবসায় লেনদেনের কিছু উৎস রয়েছে, কিছু প্রমাণ রয়েছে বা কিছু দলিল রয়েছে। এগুলো কি হতে পারে বা কেন এই দলিলগুলো ব্যবহার হতে পারে? এই দলিলগুলো ব্যবহার হতে পারে আমরা যে এই যে পণ্য ক্রয় করি, পণ্য বিক্রয় করি বা ক্রয়কৃত পণ্য আবার ফেরত দিই বা বিক্রিত পণ্য ফেরত আসে বা ব্যাংকে টাকা জমা করি বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, এই সব কিছুরই কিছু প্রমাণপত্র থাকে যেগুলোকে দলিল বলা হয়। ঠিক আছে? আর এই প্রমাণপত্রগুলো রাখতে হয়, কারণ আমার সবগুলো লেনদেনের জন্য বা সবগুলো হিসাবের জন্য আমার সবগুলা মনে রাখা সম্ভব হবে না। ঠিক আছে? এর জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদের কিছু দলিল রয়েছে, যে দলিলগুলাকে আমরা বলতে পারি যে চালান, ভাউচার, তারপরে ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি, এগুলো হলো দলিল। ঠিক আছে? এই সমস্ত দলিল, এদের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে বা কোন দলিলটি কোন কাজে ব্যবহার হয় সেই বিষয়গুলো জানতে হবে। কোন দলিলটি কে তৈরি করে, ঠিক আছে, কোন দলিলের কি ব্যাখ্যা রয়েছে বা কি ভিত্তি রয়েছে বা কি শর্ত থাকবে এর মধ্যে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা দলিলই ভালোভাবে জানবো। তো আজকে চালান সম্পর্কে জানবো। চালান কি আমি শুরুতে বলে দিই। চালান হলো একটি প্রামাণ্য দলিল যা ধারে পণ্য ক্রয় ও বিক্রয় লিপিবদ্ধ থাকে। তাইলে কি, চালান হলো একটি প্রামাণ্য দলিল যেখানে ধারে পণ্য ক্রয় ও বিক্রয় লিপিবদ্ধ থাকে। তাইলে মনে রাখবা যে চালানে কিন্তু ধারে পণ্য ক্রয় করলে আসবে বা ধারে পণ্য বিক্রয় করলে চালান তৈরি করতে হয়। এখন আমি যদি বলি নগদে পণ্য ক্রয় বা চেকের বিনিময়ে পণ্য ক্রয়, সেগুলো কিন্তু চালানে আসবে না। ঠিক আছে? তাইলে বিক্রেতা যখন পণ্য বিক্রি করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ লেখেন। ঠিক আছে? সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। তাহলে এই লাইনটা দ্বারা আমি বুঝতে পারছি যে কি আসলে চালান হলো, চালান তৈরি করে কে? চালান তৈরি করে বিক্রেতা। কে? বিক্রেতা, অর্থাৎ যিনি পণ্য বিক্রয় করে তিনি চালান তৈরি করে। তো চালান তৈরি করে, কেন তৈরি করা হয়? ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য। হ্যাঁ, ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণপত্র স্বরূপ চালান তৈরি করা হয়। তাহলে এই যে আমি যে জিনিসগুলো বারবার বলতেছি এগুলো কিন্তু তোমাকে নোট করতে হবে। তাহলে চালান কেন তৈরি করা হয়? ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয়। তাহলে আমি যদি বলি নগদে পণ্য ক্রয় বা নগদে পণ্য বিক্রয় বা চেকের বিনিময়ে পণ্য বিক্রয়, এগুলো কিন্তু চালানে আসবে না। চালান কে তৈরি করেন? চালান বিক্রেতা তৈরি করেন। ঠিক আছে? এই বিক্রেতা তৈরি করেন। তাইলে আরেকটি জিনিস দেখবো আমরা, চালানে কার কার নাম থাকে? চালানে ক্রেতার নাম থাকে এবং ঠিকানা থাকবে, নাম এবং ঠিকানা থাকবে, পণ্যের পূর্ণ বিবরণ থাকবে, ঠিক আছে, মূল্য থাকবে এবং মূল্য পরিশোধের শর্ত থাকবে। তাহলে চালানে কি কি থাকে? ক্রেতার নাম ও ঠিকানা। কয়টি আইটেম থাকবে দেখো। এক হলো ক্রেতার নাম ও ঠিকানা, আরেকটি হলো পণ্যের পরিমাণ, আরেকটি হলো পণ্যের বিবরণ, আরেকটি হলো মূল্য এবং আরেকটি হলো মূল্য পরিশোধের শর্ত। টোটাল কয়টা হলো? 5টা। হ্যাঁ, এই 5টি জিনিস থাকবে চালানে। কি কি? ক্রেতার নাম ও ঠিকানা, পণ্যের পরিমাণ, বিবরণ, মূল্য ও মূল্য পরিশোধের শর্ত। ঠিক আছে? তাহলে বিক্রেতার নিকট এটা বহি চালান এবং ক্রেতার নিকট এটি আন্তঃ চালান হতে পারে বলে গণ্য হয়। অর্থাৎ এই চালানকে বিক্রেতা বহি চালান মনে করে আর ক্রেতা
আন্ত চালান মনে করে। ক্রেতা কিনে মাল নিয়ে আসে, তাহলে যেটা ভিতরে আসবে সেটি হলো তো আন্ত, আর যেটা বাহিরে চলে যাবে সেটি হলো বহি। তাহলে বিক্রেতা মাল তো বিক্রি করে বাহিরে দিয়ে দেয়, এই জন্য বহি চালান তার কাছে। ওকে, এই চালানের ভিত্তি ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে এই চালানের ভিত্তিতে। তাহলে চালানের ভিত্তিতে কি কি লিপিবদ্ধ করা হয়? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়, বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাহলে ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা যখন আমরা করব তখন আমাদের এই চালান নম্বরটা লাগবে। ঠিক আছে, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা, কারণ ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে ক্রয়গুলো যাবে এবং বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে বিক্রয় জাবেদাগুলো যাবে। ওকে, তাহলে চলো একটি চালানের নমুনা দেখাই, চালানটা কিভাবে করব। এখানে দেখো তোমাদের পাঠ্য বই থেকেই আমি দেখাচ্ছি, কারণ এটাই সবচেয়ে ভালো একটা পদ্ধতি। এরকম একটা মানে আমার ইনভেলাপ আকারে এরকম একটা ইয়া থাকবে, হ্যাঁ, এইটা থাকবে ইনভেলাপ আকারে, এই ড্রটা করে নিবা। এখানে বিক্রেতা বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, যে চালানটা তৈরি করতেছে তার নাম থাকবে, সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। তো এখানে বিক্রয়কারী প্রতিষ্ঠান, এখানে এই প্রশ্নে দেওয়া আছে সুমন ট্রেডার্স। ওকে, সুমন ট্রেডার্স, এই সুমন ট্রেডার্সের নিচে আমাদের কি দিতে হবে? আমাদের ঠিকানা দিতে হবে। হ্যাঁ, তাহলে সুমন ট্রেডার্সের ঠিকানা কি? নিউ মার্কেট, ঢাকা। এইখানে সুন্দর করে চালান লিখে দিয়ে একটা বক্স করে দিব। হ্যাঁ, তাইলে আমার মাঝখানে হেডিং এর কাজ শেষ। এবার আসো বাম পাশে, বাম পাশে কি কি লাগবে? বাম পাশে উপরে চালান নম্বর দিব। হ্যাঁ, বাম পাশে উপরে কি দিব? চালান নম্বর। তারপরে নিচে দিব ক্রেতার নাম, ক্রেতার নাম আর ঠিকানা। ঠিক আছে, তাহলে বাম পাশে তিনটা আইটেম থাকবে। কয়টা আইটেম থাকবে? মোট তিনটা। একটা হলো চালান, দুই হলো ক্রেতার নাম, তিন হলো ক্রেতার ঠিকানা। এবার ডান পাশে তারিখ থাকবে, তাইলে তারিখটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, তারিখ দিতে হবে। তাইলে চালানে দেখো বাম পাশে তিনটি আইটেম, ডান পাশে একটি আইটেম। তো তিনটি আইটেম কি কি? এক হলো চালান নম্বর, দুই হলো ক্রেতার নাম, তিন হলো ঠিকানা। আর ডান পাশে একটি আইটেম থাকবে, সেটি কি? সেটি হলো তারিখ। ঠিক আছে, এখন আসো, এই পর্যন্ত গেল আমার হেডিং অংশটুকু গেল। এবার আসো আমার বক্সের মধ্যে কি লিখতে হয়। ক্রমিক নঙের জন্য একটা কলাম থাকবে, মালের বিবরণের জন্য একটা কলাম থাকবে, দর টাকার জন্য একটা কলাম থাকবে, পরিমাণের জন্য একটা কলাম থাকবে এবং মোট টাকার জন্য একটি কলাম থাকবে। তাইলে ক্রমিক নং 1, 2, 3 যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলা। তো এখানে 1 নম্বর ক্রমিকে দেখো নাজির সাইল চাল। ঠিক আছে, নাজির সাইল চাল বিক্রি করেছে, এই জন্য এটা দর হলো 40 টাকা কেজি, 1000 কেজি বিক্রি করেছে। তাহলে মোট কত হবে? 40 টাকা গুণন 1000 সমান কত হবে? এখানে 40,000 টাকা হবে। ঠিক আছে, এখন এই পণ্যটা ক্রয় করার জন্য 5% ডিসকাউন্ট দিয়েছে। তো 5% ডিসকাউন্ট পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ইনস্ট্যান্ট যে ডিসকাউন্টটা দেওয়া হয় সেটাকে কারবারি বাট্টা বলে। তাহলে কারবারি বাট্টা সম্পর্কেও আমরা একটু জানলাম। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে ডিসকাউন্টটা দেওয়া হয় ইনস্ট্যান্টলি, সেটিকে কারবারি বাট্টা বলা হয়। আর কারবারি বাট্টা পণ্য ক্রয় বা বিক্রয় থেকে বাদ দিয়ে লিখতে হয়, তার মানে কারবারি বাট্টা নামে কোনো হিসাব হয় না। তাহলে আমি যে 40,000 টাকার পণ্য ক্রয় করলাম, এখানে 2,000 টাকা ডিসকাউন্ট দিছে, তো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিছে দেখে ইনস্ট্যান্ট এই 2,000 টাকা বাদ দিয়ে আমার 38,000 টাকা লিখতে হবে। তাহলে কারবারি বাট্টা দেখো 5% বলছে। কত টাকা? 40,000 টাকার 5% 2,000 বাদ দিয়ে 38,000 টাকা লিখবো। লিখে এটি আমাদের বাম পাশে নিচে কথায় লিখবো এই 38,000 টাকা, এটা 38,000 টাকা মাত্র, এটা কথায় লিখে দেব। নিচে একটা বিক্রয় শর্ত দিব, কারণ চালানের 5টি বিষয়ের মধ্যে একটি হলো শর্ত। হ্যাঁ, তাইলে বিক্রয় শর্ত, তাইলে বিক্রয় শর্ত এখানে দেওয়া আছে 2/10 নেট 30। এই এমসিকিউটা এই ধরনের আইটেম দিয়েও কিন্তু এমসিকিউ চায়। হ্যাঁ, এই 2/10 নেট 30 মানে কি জানো? 10 দিনের মধ্যে যদি পরিশোধ করো তাহলে আরো 2% ডিসকাউন্ট পাবে, আর তোমাকে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যেহেতু আমার এই চালানের যে আইটেমটা আসছে এটা বাকিতে বিক্রয় সেই আইটেমটাই আসছে, তাই না? তাইলে এখানে একটা শর্ত দিয়ে দিছে বিক্রেতা, একটা বিক্রয় শর্ত দিয়ে দিছে যে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করো আরো 2% ডিসকাউন্ট দেওয়া হবে, আর তোমাকে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আর সর্বশেষ নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটি ভুল ত্রুটি সংশোধনযোগ্য এই কথাটি লিখে দিতে হবে।
আর ডান পাশে বিক্রেতা স্বাক্ষর দিতে হবে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, চালান তৈরি করে কে? বিক্রেতা। চালানে কার স্বাক্ষর প্রদান বাধ্যতামূলক? বিক্রেতার। ঠিক আছে। চালানে কার নাম ও ঠিকানা থাকে? ক্রেতার নাম এবং ঠিকানা থাকবে, এবং বিক্রেতার নাম ঠিকানা প্রিন্ট করা সম্বলিত একটি ভাউচার থাকবে, যেটাকে চালান বলা হয়। ঠিক আছে। তাহলে চালানে কয়টি অংশ থাকবে? মোট 5টি অংশ। কি কি? ক্রেতার নাম ও ঠিকানা, পণ্যের পরিমাণ, বিবরণ, মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত, এগুলো তো থাকবে। ঠিক আছে। আর চালানের নমুনা ছক এটা এইভাবে সুন্দর করে এই ছকটা দেখে নিবা, আর এইভাবে একবার করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ছবিগুলো দিয়ে দিবা, অথবা তোমরা আমাদের যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুকে কমেন্ট বক্সে তোমাদের ছবিগুলো দিয়ে দিবা যে চালান তোমরা তৈরি করতে পেরেছো। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত গেল চালানের নমুনা ছক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা কোনো একটা দলিল নিয়ে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।